আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আলোচনা করব ক্লাস 9 এর তৃতীয় অধ্যায় অর্থাৎ সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো পরীক্ষা হবে সেই সব চ্যাপ্টারের প্রশ্ন উত্তর সাজেশন নিয়ে আজকে হাজির হয়েছি ভিডিওতে। তো আমরা আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায় 19 শতকের ইউরোপ রাজনৈতিক জাতীয়তাবাদী হত্যার সংজ্ঞা। তো এই চ্যাপ্টার থেকে যে বড় প্রশ্নগুলো তোমরা যারা বিভিন্ন স্কুলে পড়ুয়ারা রয়েছে, তো তোমরা এই প্রশ্ন উত্তরগুলো করে যাবে, অবশ্যই কিন্তু এর থেকেই কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথমে যেটা আসতে পারে, ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। তো এই পয়েন্টগুলো করবে, আমি জাস্ট দাগ দিয়ে দিয়েছি, সেই পর্যন্ত পুরোটাই লেখার দরকার নেই, ঠিক আছে। ঊনবিংশ শতাব্দীর যুগে জাতীয়তাবাদের উদ্ভব, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে জাতীয়তাবাদের পরিপূর্ণ বিকাশ, ঠিক আছে। তার বিংশ শতাব্দীর জাতীয়তাবাদ, তার লাস্টে উপসংহারটা তোমরা কিন্তু এখানে লিখবে, কেমন। তো এবার চলে যাবো আমরা যে প্রশ্নটি বারবার আসে, বিভিন্ন স্কুলে প্রশ্ন করে থাকে, জাতীয় রাষ্ট্র বলতে কী বোঝো, উভয়ের পার্থক্য নিরূপণ করো। বিভিন্ন বছর পরীক্ষা এগুলো আসে। জাতি কাকে বলে প্রথমে সংজ্ঞা দেবে, তারপর রাষ্ট্র কাকে বলে সংজ্ঞা, জাতি রাষ্ট্র বলতে পার্থক্য কী আছে সেটা দেবে তোমরা। পরপর আছে দেখো, গঠনগত, তারপর হচ্ছে তোমার ক্ষমতার প্রয়োগ, নির্দিষ্ট ভূখণ্ড সম্পর্কিত, ধারণাগত আর প্রকৃতিগত, তার লাস্টে উপসংহারটা লিখবে, কেমন। তারপর 2 নম্বর যেগুলো করবে, জাতীয়তাবাদ কাকে বলে, রাষ্ট্রগতের উদ্ভব কীভাবে হয়, রাষ্ট্র বলতে কী বোঝো, জাতিরাষ্ট্র বলতে কী বোঝো, এটা করবে। জাতিরাষ্ট্র উদ্ভব দুটি কারণ, ঠিক আছে, এটা করবে। এবার তোমরা আমরা চলে যাব 2 নম্বরের এবং 4 নম্বর আরও ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু 1 নম্বরের ভিডিও দিলে, প্রশ্ন উত্তর দিলে অনেকটা সময় লাগবে ভিডিও করতে, লেন্থি হয়ে যাবে। সুতরাং আমি চেষ্টা করব পরের ভিডিওতে বা তারপরের ভিডিওতে শর্ট প্রশ্ন দেওয়ার, চ্যাপ্টার ওয়াইজ। তো ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিগুলি উল্লেখ করো। তো নীতিগুলো এটা খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বরের জন্য যদি পড়ে তাহলে বড় করে লিখতে হবে, ভিয়েনা সম্মেলন কাকে বলে, এই অংশটা লেখা তোমাদের দরকার নেই। প্রধান নীতিগুলি কী কী, প্রধান নীতি তোমরা 3টি জানো, ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তিপূরণ নীতি। তো শক্তি সম্বন্ধিত ন্যায্য অধিকার নীতি এতটা লিখতে হবে, ঠিক আছে। তারপর ক্ষতিপূরণ নীতি দেখানো, ঠিক তেমনভাবে তোমরা শক্তি সামন্য নীতিরা লিখবে। এই হচ্ছে বড় প্রশ্ন। আর তারপরে দেখো মেটারনিক ব্যবস্থা পরিচিত, মেটারনিক ব্যবস্থা ব্যর্থতার কারণ কী ছিল, অথবা মেটারনিক ব্যবস্থার পতনের কারণগুলি কী লিখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই দেখো, মেটারনিক যুগ কাকে বলে, এটা লিখলে তোমরা 1815 থেকে 48 সাল পর্যন্ত মেটারনিক ব্যবস্থা কী, পরপর পয়েন্টগুলো আছে, সাজিয়ে সাজিয়ে লিখবে সুন্দরভাবে। আভ্যন্তরীণ নীতি এবং পররাষ্ট্রের কী, আভ্যন্তরীণ নীতি অস্ট্রেলিয়ার প্রয়োগ, পররাষ্ট্রনীতি আমরা লেখার পরে এখানে চলে যাব মেটারনিক ব্যবস্থা ব্যর্থতার কারণ, ব্যর্থতার কারণ দুর্দৃষ্টিত অভাব, যুগসঙ্গীত অস্থিরতা, এই দেখো লেটে কিন্তু নামা হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আলাদাভাবে পড়ে মেটারনিক ব্যবস্থার কারণগুলো আলোচনা করো, তো মেটারনিক ব্যবস্থাতে লিখবে, আর কারণগুলো কী ছিল সেটা আমাদের লিখতে হবে। আর যদি এই যে ভৌগোলিক ব্যবস্থার মূল্যায়ন, মেটারনিক ব্যবস্থার সাফল্যের দিক আর ব্যর্থতার দিক কী, ওইখানে যেটা ছিল সেইটাই কিন্তু এখানে তুলে ধরতে হবে। এবার চলে যাবো আমরা ভিয়েনা সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য কী, এটা 4 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলে পড়ে থাকে। তো দেখো উদ্দেশ্য কী কী ছিল আর প্রকৃত উদ্দেশ্য কী, লাস্টে উপসংহার টানবে, ঠিক আছে। তো এবার চলে যাব আমার একটা পরে প্রশ্ন, ভিয়েনা সম্মেলন ন্যায্য অধিকার নীতি সম্বন্ধে যারা লোক যদি 4 নম্বর আলাদা করে পাঠ অংশ করে পড়ে, তো 4 প্রধান কারা ছিলেন লিখতে হবে, গৃহীত 3টি নীতি কী কী ছিল এবং ন্যায্য অধিকার নীতি কী, সেটাই কিন্তু এখানে ভেঙে লিখতে হবে, তারপর সমালোচনা লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের বড় প্রশ্ন। এবার যেটা ওখানে বলছিলাম যে মেটারনিক ব্যবস্থার পতনের উল্লেখযোগ্য কারণগুলি কী কী, প্রশ্নটা দেখো বারবার আছে এই বইতে। সুতরাং দেখো, রাজনৈতিক নির্দিষ্ট অভাব 1 নম্বর, নবজাগত ভাবধারার বিরুদ্ধাচরণ 2 নম্বর, আর ইতিহাসের গতিধারার বিরুদ্ধাচরণ 3 নম্বর, যুগ সন্ধিক্ষণ অস্থিরতা 4 নম্বর। তো 4টে পয়েন্টে কিন্তু 4টে নাম্বার থাকবে। তো দেখো আবার দেখাচ্ছি আমি 1 নম্বর আর 2 নম্বরের, ঠিক আছে। তো এবার দেখে নেবো আমরা 2 নম্বরের জন্য কী করে, ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, তার ভিয়েনা সম্মেলনের 4 প্রধান কারা ছিলেন, বিগ ফোর কাদের বলা হচ্ছে, ঠিক আছে। ভিয়েনা সম্মেলনের বিগ ফোর প্রতিনিধি কারা ছিলেন, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল। আচ্ছা, ভিয়েনা সম্মেলনের 3টি নীতি কী কী তোমরা সবাই জানো, ভিয়েনা সম্মেলনের ন্যায্য নীতি কী,
ন্যায্য গতিতে কোন কোন রাজবংশ গুরুত্ব পায়? ভিয়েনা সম্মেলনের গৃহীত শক্তি সম্বন্ধে মূল আদর্শ কী ছিল? ভিয়েনা সম্মেলনের একটি ইতিবাচক নেতিবাচক দিক, ভিয়েনা সম্মেলনের গুরুত্ব আলোচনা করো। মেটারনিখ কে ছিলেন? তিনি স্মরণীয় কেন? মেটারনিখ ব্যবস্থা কী? মেটারনিখ যুগ কোন সময়কে বলা হয়? মেটারনিখ ব্যবস্থার মূল লক্ষ্য কী? চতুর্শক্তি বলতে কী বোঝো? ঠিক আছে, মন্ডো নীতি বা মন্ডো ডক্ট্রিন পদ্ধতি বলতে কী বোঝো? মেটারনিখ ব্যবস্থা ব্যর্থ হয় কেন? 2 নম্বর যদি পরে লিখতে হবে। এবার চলে যাবো আমরা পরের এই চ্যাপ্টারের 3য় অধ্যায়ের ইতিহাসের পরের প্রশ্ন। ফ্রান্সে জুলাই বিপ্লবের কারণ উল্লেখ করো। তাদেরকে ভূমিকা অংশটা কাটা, পরস্পর মতাদর্শটা লেখার দরকার নেই। অষ্টাদশের মতাদর্শটা লিখতে হবে। তারপর 1814 খ্রিস্টাব্দের সনদ জারি, এটা ইম্পর্টেন্ট। দশম চলছে স্বৈরতান্ত্রিক শাসন বা স্বৈরাচারী শাসন। তার অপবিত্র আইনি জারি, সাংবিধানিক রাজতন্ত্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং প্রত্যক্ষ কারণ। এই হচ্ছে জুলাই বিপ্লবের কারণ। ওকে, তারপর লাস্টে বিপ্লবের সূচনা হয়। আচ্ছা, পরে দেখো জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝে? রাজতন্ত্রের পতনের কারণগুলি কী ছিল? জুলাই রাজতন্ত্র কাকে বলে? প্রথমে সংজ্ঞা, পতনের কারণ 1, 2, 3, 4, 5, 6, 7টা পয়েন্ট আছে, যে কোনো 5টা লিখলে কিন্তু নাম্বার পাবে। দেখো জুলাই বিপ্লবের কারণ আর ফলাফল, আমরা কারণগুলো আগে পড়েছি, সেজন্য ফলাফলটা দেখে নেব পরের প্রশ্নেই। এর আগে দেখে নেব আমরা ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব। তো যে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ দেখে নাও। লুই ফিলিপের মধ্যমতা নীতি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সকল রাজতন্ত্রের বিরোধিতা, 3 সমাজতন্ত্রের ভূমিকা এবং 4 লুই ব্লাঙ্কের ভূমিকা। 5 মধ্যবিত্ত শ্রেণীর প্রাধান্য, 6 পররাষ্ট্রনীতিক দুর্বলতা। যে কোনো 5টি পয়েন্ট লিখলে কিন্তু 8 নম্বর যথেষ্ট। বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল? ঠিক আছে, এবার দেখো বিপ্লবের গুরুত্ব 1, 2, 3, 4, 5 আছে, তোমরা দেখে দেখে লিখে নেবে। তারপরে যেটা বলছেন জুলাই বিপ্লবের ফলাফল, যদি 4 নম্বরে পড়ে এটা কিন্তু পরপর লিখে দেবে। ঠিক আছে, 1, 2, 3, 4, 4টে 5টা পয়েন্ট 6টা পয়েন্ট আছে, তোমরা যে কোনো 4টে লিখলে 4টে নাম্বার তোমরা পেয়ে যাবে। এবার চলে যাবো আমরা পরের প্রশ্নেই। পরের প্রশ্নে দেখো শর্ট প্রশ্ন। কত কিছু কারণ জুলাই বিপ্লব ঘটেছিল? জুলাই অর্ডিন্যান্স কী? জুলাই অর্ডিন্যান্স বিষয়বস্তু, জুলাই বিপ্লবের 2টি কারণ উল্লেখ করো, জুলাই বিপ্লবের গুরুত্ব লেখো, জুলাই বিপ্লবের বৈশিষ্ট্য কী। ঠিক আছে, তারপর জুলাই রাজতন্ত্র কী, তারপর ফ্রান্সে জুলাই বিপ্লব ভারতে প্রথম আধুনিক মানুষকে কীভাবে প্রভাবিত করেছিল, তারপর ফেব্রুয়ারি বিপ্লব কবে কারাজিত হয়, 1866 বিপ্লবকে বছর বলা হয় কেন, এটা তোমরা ভালোভাবে দেখে নেবে। কেমন? তারপর দেখো লুই ব্লাঙ্ক কে ছিলেন, এটা। ফ্রান্সের ফেব্রুয়ারি 2টি প্রভাব লেখো, ফ্রান্সের বাইরে বিপ্লবের 2টি প্রভাব লেখো। আচ্ছা, এবার চলে যাবো আবার বড় প্রশ্নে এই চ্যাপ্টারে। ইতালি ঐক্য আন্দোলনের ম্যাসনিক আবার গ্যারিবাল্ডির ভূমিকা। এটা যে তোমাদের বিভিন্ন স্কুলে 8 নম্বর দিয়ে থাকে, তিনটে যে নায়ক আছে তাদের প্রত্যেকটার কথা লিখতে হবে। ম্যাসনিক, গ্যারিবাল্ডি, কাবুর। তো দেখো প্রথমে ইতালি ঐক্য আন্দোলনের ম্যাসনিক কার্যাবলী, ম্যাসনিক ভূমিকা কী ছিল? ইউনিয়ন ইতালি প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ঠিক আছে, ব্র্যাকেট পর্যন্ত লিখবে। তারপর সীমাবদ্ধ কৃতিত্বতা, কাবুরের অবদান, উদ্দেশ্য কার্যাবলী, আভ্যন্তরীণ সংস্কার কী করেছিলেন, একদম ব্র্যাকেট পর্যন্ত। তারপর লেখার দরকার নেই বিদেশ নীতি কী ছিল, একদম ব্র্যাকেট পর্যন্ত। তারপর গ্যারিবাল্ডির ভূমিকা, কার্যাবলী লিখবে। কার্যাবলী লেখার পরে চলে আসবে এখানে, আসার পরে উপসংহার টেনে দেবে। এছাড়া যদি আলাদা আলাদা পড়ে তা কী লিখবে সেটা আমি বলে দেবো। কার্বনের আন্দোলন কী, ইউনিয়ন কার্বনের প্রসঙ্গ কী লিখো। 4 নম্বরে অনেক সময় পড়ে থাকে, তো উত্তরগুলো দেখে দেখে লিখে নেবে। ব্যর্থতা গুরুত্ব, ইউনিয়ন দল যদি পড়ে টিকা, এটার উদ্দেশ্য নীতি কী ছিল। ঠিক আছে, উদ্দেশ্য নীতি, প্রভাব, ইতালির সাধারণত মানসিক প্রস্তুতি কী ছিল। তারপরে চলে যাবো আমরা সীমাবদ্ধতা। ওকে, আচ্ছা, এবার চলে যাবো তোমরা রিসার্চমেন্ট কী বা কাকে বলে, 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও। তারপর ডিসেম্বর পত্রিকার সম্পাদক তিনি কোথাকার প্রধানমন্ত্রী ছিলেন? ভিয়েনা সম্মেলনে দিল্লির প্রতি গৃহীত 2টি পত্রিকা উল্লেখ করো। কার্বনারি কী, এর নামকরণ কারণ কী, ম্যাসনিক কে ছিলেন, ইউনিয়ন দল কে এখানে গড়ে তুলেছিলেন, কী উদ্দেশ্যে ইটালিতে কার্বন আন্দোলন শুরু হয়েছিল, ইউনিয়ন দলের আদর্শ কী ছিল। ঠিক আছে, ইটালির ঐক্য আন্দোলনের কার্বনের কর্মক্ষমতার পরিচয় দাও। কার্বনারি ও ইউনিয়ন দলের 2টি সংগঠনের প্রধান পার্থক্য আলোচনা করো। তার হচ্ছে কাউন্ট কাবুর কে ছিলেন, কবে কাদের মতো কলম্বিয়া চুক্তি স্বাক্ষরিত হয়,
গ্যারিবল্ডিতে স্মরণীয় কেন? কোলম্বাস দুটি চুক্তি সত্য লেখো। হ্যাঁ, তো এবার জার্মান ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ঐক্যবদ্ধ করেছিলেন দেখে নাও। তারপরে কোনো যুদ্ধ হয়, ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রেলিয়ার যুদ্ধ, প্রাগের সন্ধি লেখার দরকার নেই। দেখো রক্ত লড়াইতে কি নীতি সাহায্যের বিসমার্ক জার্মানি কীভাবে ঐক্যবদ্ধ করেছিল এটা দেখে নেবে, এই ইম্পর্টেন্ট 4 নম্বরের জন্য। ঠিক আছে, তাহলে এমস টেলিগ্রাম কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এমস টেলিগ্রাম 4 নম্বরের জন্য বা 8 নম্বরের জন্য। এমস টেলিগ্রাম যেতে করতে কারণ, তারপর পরিণতি যুদ্ধ ঘোষণা, ফলাফল কী হয়েছিল। ওকে, এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি? জুলফাইন টিকা লেখো। বিসমার্ক অর্থনীতি বলতে কী বোঝো? স্যাডওয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, ফলাফলে কী হয়েছিল। ওকে, তো তারপর দেখে নেব আমরা ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট স্যাডওয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। এমস টেলিগ্রাম কি 2 নম্বরের জন্য। প্রাগের সন্ধি কি? স্যাডওয়ার যুদ্ধ কবে হয়েছিল। গ্যাস্টন সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। জুলফাইন কি? ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট দুটি উদ্দেশ্য, দুটি কারণ, বিসমার্ক কে ছিলেন। তারপরে কুলটুর ক্যাম্প কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্যান জার্মানিজম মধ্যে সর্বজার্মানিজম বলতে কী বোঝো। তারপর চলে যাবো আমরা পরের প্রশ্নোত্তরে। যেটা সমস্যা, এটা ভিডিওটা লেংথি হয়ে যাবে, কিন্তু একই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করছি বারবার এখানে সেখানে না ঘেটে একটা চ্যাপ্টার কভার করে দেওয়ার। ক্রিমিয়ান যুদ্ধের কারণ প্রসঙ্গ আলোচনা করো, ক্রিমিয়ান যুদ্ধের কারণগুলি আলোচনা করো। তো 4 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখে না পরপর পয়েন্ট। রাশিয়ার উদ্দেশ্য, ইংল্যান্ডের উদ্দেশ্য, ফ্রান্সের উদ্দেশ্য, অস্ট্রেলিয়ার উদ্দেশ্য, পিডমান। প্রশ্নটি আর বারবার আসে সাথে, তুরস্ককে ইউরোপের উগ্র মানুষ বলার কারণ কি? তো যুগ যুগ সংস্কার হবে 1 নম্বর পয়েন্ট। শাসকদের স্বেচ্ছাচারিতা, সামরিক দুর্বলতা এবং সার্বিক ব্যর্থতা, এটা হচ্ছে ফলাফল ক্রিমিয়ান যুদ্ধের। ঠিক আছে, তারপরে যেটা পড়ে 2 নম্বরের জন্য, বলকান জাতীয়বাদ বলতে কী বোঝো, 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে বলকান সমস্যা কি, এটা করবে। ভিয়েনা নোট কি, বলকান লীগ গঠনের কারণ কী ছিল। এছাড়া হেটাইব্রিক ফিলিক কে কবে প্রতিষ্ঠা করেন। ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হতো এবং কেন, খুব ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। দেখো কেমন যদি বৌদ্ধ কারণ কী ছিল। তাহলে লেডো উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়েছিল বা কাকে বলা হয়। আচ্ছা, ডুম ও মির বলতে কী বোঝো। মুক্তির ঘোষণাপত্র কি, কাকে কেন মুক্তিতে যার বলা হয়। ওকে, তো এবার দেখে নেবো আমরা আরেকটি বড় প্রশ্ন, সেটা হচ্ছে রাশিয়ার যা দ্বিতীয় রাজা সে দেশে ভূমিদেশ প্রথার অবসান কীভাবে ঘটিয়েছিলেন। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা তোমাদের করতে হবে ভালো করে। দ্বিতীয় রাজার চরিত্র, তারপরে হচ্ছে তোমরা দ্বিতীয় রাজার রাশিয়ার ভূমিদেশ প্রথার অবসান, রাশিয়ার সংস্কারের সুযোগ, আভ্যন্তরীণ সংস্কার সমূহ এবং ভূমিদেশ প্রথার বিলোপ সাধন, মুক্তির ঘোষণাপত্র মৌলিক নীতি, প্রথম দ্বিতীয় যতটুকু এরকম পয়েন্ট হয়েছে পরপর 4টে পয়েন্টে লিখতে হবে এবং তারপর সমালোচনা আর গুরুত্ব। ওকে, এই হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর। এই প্রশ্নগুলো করে গেলে তোমরা যারা বিভিন্ন স্কুল থেকে আমার এই ভিডিও দেখছো তারা কিন্তু কমন পেয়ে যাবে সব কটা প্রশ্নোত্তরই। ঠিক আছে, এছাড়া কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, কোনো প্রশ্ন উত্তর নিয়ে কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, সেই প্রশ্ন উত্তর নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো, বুঝিয়ে দেবো। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।